আচ্ছা, প্রথম সূত্রটা কি ছিল আমাদের? গ্যালিলিওর প্রথম সূত্র হচ্ছে তোমার বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তু নিশ্চল অবস্থা থেকে যাত্রা শুরু করে সমান দ্রুততায় নিচে নামবে, অর্থাৎ সমান সময় সমান দ্রুত অতিক্রম করবে। একদম সংক্ষেপে যদি আমি তোমাকে বলি, ধরো তুমি ছাদে উঠছো, ছাদে উঠে একটা পাথর নিছো, একটা তুলা নিছো, ওকে? তাহলে গ্যালিলিও সূত্র মতে, গ্যালিলিওর প্রথম সূত্র মতে, ওই যে এটা যদি তুমি এমন এক স্থানে থাকো যেখানে কোনো বায়ুর বাধা নেই, হ্যাঁ, কোনো এয়ার প্রেশার নাই, ওইখানে ওই স্থানে থাকলে এই যে পাথর এবং তুলা যদি তুমি একই সময়ে ছেড়ে দাও, হ্যাঁ, তাহলে এটা গ্র্যাভিটির কারণে একই সময়ে মাটিতে পড়বে। কিন্তু বাস্তবে আমরা এমনটা দেখি না। বাস্তবে আমরা দেখি পাথরটা আগে পড়তেছে। কিন্তু গ্যালিলিও সূত্র মতে, আমাদের প্রথম সূত্র মতে হওয়ার কথা ছিল যদি বাধাহীন অবস্থায় থাকতো তারা একই সময়ে বালিতে পড়তো বা মাটিতে পড়তো, ঠিক আছে? এটাই হচ্ছে প্রথম সূত্র। বাধাহীন পথে সকল বস্তু নিশ্চল অবস্থায় যাত্রা শুরু সমান দ্রুততার নিচে নামে, অর্থাৎ সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। দ্বিতীয় সূত্রটা কি? তাও একই, ওই যে সিস্টেমটা মনে রাখ, আমরা কোথায়? বাধাহীন পথে পড়ন্ত বস্তু, মানে আকাশ থেকে পড়তেছে এরকম। বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত হবে ওই সময় সমানুপাতিক। মানে একটা বস্তু যদি তুমি এখান থেকে ফেলে দাও, তাহলে এই নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগটা, মানে যে ব্যাগটা পাবে ওটা সময় সমানুপাতিক। মানে আমি ধরো যে আমি একটা ছোট পাথর নিলাম, আর এখানে হচ্ছে সৌরভ আছে, আমি সৌরভের ঠিক মাথার উপরে হাত দিয়ে এরকম রাখলাম, এই পাথরটা ছেড়ে দিলাম, সৌরভ হালকা একটু করে ব্যথা পাবে। বাট আমি ধরো যে সৌরভের মাথা থেকে 20-25 মিটার উপরে উঠলাম, 2 তলা ছাদের উপরে উঠলাম, তাহলে ওখান থেকে যদি পাথরটা সৌরভের মাথায় ফেলি, তাহলে সৌরভ একটু বেশি ব্যথা পাবে নিশ্চয়ই, হ্যাঁ? তো কেন এমনটা হচ্ছে? আমি যখন অল্প দূরত্ব দেখে সৌরভের মাথায় পাথরটা ফেললাম, তখন সৌরভ অতটা ব্যথা পায় নাই। কারণ হলো পাথরটা পড়তে সময় কম লেগেছিল, ব্যাগও কম ছিল। কিন্তু যখন তুমি অনেক উচ্চতা থেকে ফেলবা, তখন এটা সময় বেশি লাগবে, ফলে ব্যাগও বেশি হবে। কারণ দ্বিতীয় সূত্র মতে ভ্যালোসিটি ইজ প্রপোর্শনেট উইথ দ্য টাইম। তাহলে এখানে আমাদের সময়টা হচ্ছে ব্যাগের সমানুপাতিক। ওকে, তুমি যত বেশি সময় লাগবে এখানে, ব্যাগ তত বাড়তে থাকবে। তৃতীয় সূত্রটা কি হয়? বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বটা, যে দূরত্ব অতিক্রম করবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই যে যতটুকু দূরত্ব অতিক্রম করলে সেটা সময়ের বর্গের সমানুপাতিক হবে। ওকে, এই তিনটা সূত্র হচ্ছে আমাদের গ্যালিলিও সূত্র, এগুলো আমাদের পরীক্ষায় আসে, সো একটু জানতে হবে। এরপরে আমাদের গ্রহ সম্পর্কিত ক্যাপলারের সূত্র, পরীক্ষাটা আসে গ্রহ সম্পর্কিত সূত্র প্রণয়ন করেন কে? বিজ্ঞানী ক্যাপলার। ওকে, তাহলে আমাদের এই যে এগুলো পড়িও, টাইকো ব্রেয়ার মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন, এগুলো পরীক্ষা আসছে, মেডিকেল ডেন্টালে আসছে অনেকবার, এগুলো একটু পড়িও। সো এখন ক্যাপলারের সূত্র হচ্ছে টোটাল তিনটা। একটা হচ্ছে উপবৃত্ত সূত্র, একটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র, তৃতীয় নাম্বার হচ্ছে সময়ের সূত্র। উপবৃত্ত সূত্রটা কি? প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। দেখো, আমরা যদি উপবৃত্ত আঁকি, এটা হচ্ছে একটা উপবৃত্ত, তোমরা উচ্চতর গণিতের কণিক অধ্যায়ে উপবৃত্ত পড়বা, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এগুলো পড়াবে তোমাদেরকে উচ্চতর গণিতে। ওখানে আমরা উপবৃত্ত মানে কি একটা চ্যাপ্টার বৃত্ত আর কি, অনেকটা কমলা লেবুর মতো। তো ধরো যে এখানে হচ্ছে আমাদের উপবৃত্তের, আমরা যেমন একটা বৃত্ত আঁকি, বৃত্তের সেন্টার থাকে একটা, না একটা হচ্ছে কেন্দ্র, বাট উপবৃত্তের সেন্টার থাকবে দুইটা, এদিকে একটা এদিকে একটা। এই সেন্টার দুটার অপর নাম হচ্ছে ফোকাস। সেন্টার দুটার অপর নাম কি? ফোকাস। তো এই যে আমাদের বলতেছে সূর্যকে ফোকাসে রেখে, মানে এখানে যে কোনো দুইটা ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকবে সূর্য, দেন ফোকাসে রেখে আমাদের গ্রহগুলা ঘুরতে থাকবে। এই যে গ্রহগুলো এরকম করে ঘুরতে থাকবে, গ্রহগুলো এরকম করে ঘুরতে থাকবে, ঠিক আছে? তো দেখো, যখন আমরা বলি আমাদের দেশে গ্রীষ্মকাল, তখন মানে হলো ফোকাস থেকে এই অংশটা খুবই কাছাকাছি না, যখন পৃথিবীর এই পাশে থাকে তখন যদি গ্রীষ্মকাল হয়, মানে তখন যদি এই দিকে থাকে তখন হলো এটা গ্রীষ্মকাল, আর যখন এই দিকে চলে যাবে তখন সেটা হবে তোমার শীতকাল। যখন অনেক দূরে চলে, ফোকাস থেকে অনেক দূরে চলে গেলে সেটা শীতকাল, ঠিক আছে? তো এরকম উপবৃত্তের ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরছে। এর পাশে ক্ষেত্রফল সূত্র, গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমাদের, সূর্য, এটা হচ্ছে যে পৃথিবী। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তো ধরো আমাদের এই সূত্র, আমাদের এই যে তোমার এখানে যদি এই ইয়াটা যদি এদিকে যায়, এতটুকু যায়, এই যে এটা ধরো এতটুকু গেল,
আমাদের এই যে এখানে যে ক্ষেত্রফলটা পাবো, এটা হচ্ছে আমাদের গ্রহ এবং সূর্য সংযোগকারী যে ব্যাসার্ধ রেখা, এটার সমান হবে। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা আসলে এখানে আছে কি, এখানে অল্প করে বোঝা যাচ্ছে যে এই যে এখানে ধরো যে আমাদের এটা হচ্ছে একটা ফোকাস, এই ফোকাস এবং এই ফোকাস, এখানে দুইটা ফোকাস, এক সাইডটা হচ্ছে এস, একটা হচ্ছে এস প্রাইম। তো ধরো এটা হচ্ছে একটা অবস্থান পৃথিবীর, এটা হচ্ছে একটা অবস্থান, ওকে। মানে পৃথিবীটা এখান থেকে এখানে গেল আর কি, ধরো পৃথিবী বা যে কোনো গ্রহ সেমভাবে এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, যে কোনো সময়ে বছরের যে কোনো সময়ে এটা হইতে পারে। তো এক বছর মানে হলো একবার ঘুরে আসা। তাহলে ধরো বছরের যে কোনো সময় এখানে আরেকটা অবস্থান এবং একটা অবস্থান, বছরের অন্য যে কোনো সময় কিউ একটা অবস্থান, পি একটা অবস্থান। তাহলে তুমি ফোকাস থেকে যদি এখানে একটা ক্ষেত্রফল চিন্তা করো, তাহলে বলতেছে সমান সময়ে তারা সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে প্রতিনিয়ত। এই যে এখানে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে, ওকে। আর সময় সূত্র মানে কি, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গটা সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। মানে আমাদের একটা গ্রহের পর্যায়কাল আছে না, আমাদের পৃথিবীর জন্য পর্যায়কাল কত, 365 দিন। 365 দিনে সে একবার ঘুরে আসে, ঠিক আছে। তাহলে এই টিটা তার গড় দূরত্বের এখানে একটা দূরত্ব আছে না ফোকাস থেকে, ধরো যে পৃথিবীটা হচ্ছে এখানে, তাহলে এখানে একটা তার দূরত্ব আছে না পৃথিবী থেকে সূর্যের, এই গড় দূরত্বের ঘনফলের, এটা যদি তুমি ঘন করো, এক কিউব করো, তাহলে এটা তার পর্যায়কালের বর্গের সমানুপাতিক হবে। কথা বুঝছো? এই তিনটা হচ্ছে আমাদের ক্যাপলারের সূত্র, একদম সহজ ভাষায় লেখা আছে, জাস্ট ভাষাগুলো বুঝবা, আমি একটু বলার চেষ্টা করছি, ওকে। বাস এতটুকুই জানলে হবে। এরপর এগুলো একটু রিডিং দিও। এখন এগুলো তোমরা ইতিমধ্যে জানো, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন কি, মহাকর্ষ কাকে বলে। মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলা হয়, মহাকর্ষ বল বলা হয়। মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, আকৃতি, প্রকৃতি, অভিমুখ ইত্যাদির উপর নির্ভর করে না, ঠিক আছে। অভিকর্ষ মানে কি, অভিমানে কি, অভিমানে হলো পৃথিবী, অভিমানে কি, অভিমানে হলো পৃথিবী। তাহলে পৃথিবীতে যে মহাকর্ষ, ওঠার নামই অভিকর্ষ। তাহলে পৃথিবীর যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর জায়গায় যদি তুমি একটা পৃথিবী চিন্তা করো এবং অন্য যে কোনো দুইটা বস্তু, অন্য কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ, অপর নাম মাধ্যাকর্ষণ বল, ওকে। তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু মহাকর্ষ বল, এর মধ্যে যদি যে কোনো একটা পৃথিবী হয় এবং অন্য যে কোনো দুইটি একটি বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা কি বলি, অভিকর্ষ বল বলি। নিউটনের একটা মহাকর্ষ সূত্র আছে, আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক। এগুলো পড়ছো, এই যে ভরের গুণফলের সমানুপাতিক, ধরো M1 এবং M2 দুইটা বস্তু, এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করছে এবং তারা পরস্পর ডি দূরত্ব আছে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে ডি এফ সমানুপাতিক ইনভার্সলি ডি স্কোয়ার। তাহলে এই বল বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, ওকে। এখান থেকে আমরা F ইজ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। জি হচ্ছে যে আমাদের সার্বজনীন ধ্রুবক, ঠিক আছে। এটার মান কত, 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এরপর মহাকর্ষীয় বলের প্রকৃতি। মহাকর্ষীয় বল সবসময় বস্তু দুটোকে কী করবে, আকর্ষণ করবে, এখানে কোনো বিকর্ষণের কোনো কারণ নাই। মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী বল। মহাকর্ষ বল বস্তু দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে না। মহাকর্ষ বল বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক হয়, M1 ইন্টু M2 হয়, ওকে। এগুলো তো জানোই। ওজন, কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভার বলে, এটাও একটু জেনে রাখো। এগুলো তো ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি আর কি, এম জি। তাহলে এখানে জি গুণ হচ্ছে না, সুতরাং যে বলে নিচের দিকে আকর্ষণ হচ্ছে, এটাই। নিউটনের সূত্রতেই ক্যাপলারের সূত্র, এগুলো একবার রিডিং দিতে পারো, তবে এগুলো মেলে আমরা লাগবে না, সূর্যের বল নির্ণয় এগুলো লাগবে না, লাগবে না। মহাকর্ষীয় ধ্রুবক জি মানে কি, এগুলো একটু রিডিং দিতে হবে। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, এই যে একক ভর বিশিষ্ট দুইটি বস্তুকে একক দূরত্বে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে তাকে আমরা কি বলবো, মহাকর্ষীয় ধ্রুবক জি বলবো। তাহলে তুমি এই সূত্রটা থেকে পাইতে পারো, সেটা দেখো। এফ ইজ ইকুয়াল টু যদি জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার হয়, তাহলে তুমি এখানে দেখো, তোমাকে যদি এম এর মান ডি এর মান 1 চিন্তা করো, কত 1, তাহলে যেটাই এফ ওটাই জি,
তাই না? এটাও এক, এটাও এক, এটাও এক, সবগুলো যদি এক এক হয় আলটিমেটলি এফ ইজ ইকুয়াল টু জি, এই যে ফর্মটা পাবে এফ ইজ ইকুয়াল টু জি। তার মানে হলো তোমাকে বলতে হবে সংজ্ঞায় একক ভর বিশিষ্ট, এই যে এম এর মানে এক, দুটি বস্তু কণা, এই যে এম এম দুইটা ভর দুইটা বস্তু, তাহলে একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা। একক দূরত্বে, যে ডি এর মানও এক ধরলা একক দূরত্বে, হ্যাঁ এটা হচ্ছে ডেফিনেশন মুখস্থ না করে বুঝে বুঝে বলার নিয়ম, ঠিক আছে? তাহলে আমি এটাও এক ধরলাম, এটাও এক ধরলাম, এটাও এক ধরলাম, তাহলে একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা একক দূরত্বে, মানে ডি ইজ ইকুয়াল টু এক। যেই পরিমাণ বলে যে যেটাই এফ ওইটাই হলো জি, যেই পরিমাণ বল দ্বারা পরস্পর আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মানে জি। বুঝছো? তাহলে এটাও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, তাহলে যেটাই এফ ওইটাই জি। তাহলে এফ এর নাম কি? যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে এফ, ঠিক আছে? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এল কিউব, ওকে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মান আমাদের পৃথিবীর এক এক স্থান এক এক রকম, এবং এটা ডিপেন্ড করে অভিকর্ষ ত্বরণে। আমরা মূল আলোচনা হবে অধ্যায়ে। মুক্ত ব্যাপারে জি এর মান। অভিকর্ষ ত্বরণ মানে কি জানো তো? কোনো স্থানে অভিকর্ষ টানে মুক্ত ব্যাপার পড়ন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। মানে মুক্ত ব্যাপার পড়ন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর কেন্দ্র থেকে একটা টান থাকে, ওই যে টান থাকার কারণে জি তৈরি হচ্ছে। এখানে কতটুকু ব্যাগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে, হ্যাঁ ওটাই হচ্ছে আমাদের কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান আদর্শ ধরা হয়। অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে মূলত এটা, জি ইজ ইকুয়াল টু জি, এটা হচ্ছে স্বাভাবিক সূত্র, যদি আমাদের সব আসবে টিপিক্যাল আসবে, জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কয়ার, এটা হচ্ছে জেনারেল ল, ওকে। এটা আমরা স্বাভাবিকভাবে ইউজ করব। আমরা মূলত আরও টিপিক্যাল কিছু সূত্র পড়ব। বস্তুর ওজন, এটা একটু পড়তে পারো যদি লাগবে না তো। জি এর মান, সার্বজনীন ধ্রুবক, এগুলো রিডিং দিবা, এগুলো তো লাগবেই। অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন, হ্যাঁ এগুলো থেকে আসবে। এবার সিকিউতে ঢুকতেছি আস্তে আস্তে সূত্রের মধ্যে, যে অভিকর্ষজ ত্বরণের মান জি এর ভরের উপর নির্ভর করে না, জি এর মান পৃথিবীর কেন্দ্র হতে ওই স্থানের উপর দূরত্বের উপর নির্ভর করে। ভূপৃষ্ঠ কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, কিন্তু স্থানভেদের পরিবর্তন ঘটে। ভূপৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠে জি এর মান বেশি হয়, অথবা মেরু অঞ্চলে অপেক্ষা বিষুব অঞ্চলে কম হয়। মেরু অঞ্চল বিষুব অঞ্চল তো বুঝো, পৃথিবী পুরোপুরি গোলাকার না, পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো। তাহলে এগুলা হচ্ছে মেরু, এই যে এগুলা হচ্ছে যে মেরু, এটাও মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বিষুব অঞ্চল, তাই না? তাহলে একটা বিষয়টা খেয়াল করো তো তোমরা, এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের উচ্চতা কোথায় কম বেশি? এই যে এখানে কেন্দ্রের মধ্যে ইয়াটা বেশি না, আমাদের ব্যাসার্ধটা বেশি না, আর এখানে ব্যাসার্ধটা কমে গেছে না বিষুব অঞ্চলে। এই যে ব্যাসার্ধের কম বেশি হয়ে গেছে আমাদের, বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা বেশি হয় আর মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কমে গেছে। দেখো একটু চ্যাপ্টা হয়ে গেছে না এদিকে এসে কমলা লেবুর মতো, এই জন্য ঘটনাটা ঘটছে যে আমাদের মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে কম হয়। তো এই যে ব্যাসার্ধের উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য বিষুব অঞ্চলে আমাদের জি এর মান কম, জি এর মান কম যেহেতু ব্যাসার্ধ বেশি, আর এখানে যেহেতু ব্যাসার্ধ কম তাই জি এর মান বেশি। বুঝছো? উল্টা, ঘটনাটা উল্টা, আমরা সূত্র দেখেই পড়বো এটা। তো নর্মালি তুমি এখানে বুঝতেই পারছো বিষয়টা। আমরা সূত্র পড়ছি না একটু আগে, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো আর এর মান ব্যস্তানুপাতিক, জি এর সাথে আর কেমন ব্যস্তানুপাতিক, তাহলে আর এর মান যদি বাড়ে জি এর মান কমবে না? এই যে আর এর মান বাড়ছে, জি এর মান মাঝখানে কমে গেছে, আর আর এর সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর মান কমলে জি এর মান বাড়বে। এই যে মেরু অঞ্চলে আর এর মান কমছে, জি এর মান বেড়ে গেছে, ওকে। এভাবে মনে রাখতে পারো। তো এই যে পরিবর্তন ঘটে তিনটা কারণে, একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, ওই যে এখন যেটা বললাম, একটা হচ্ছে অক্ষাংশ বা আকৃতি, পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর ঘূর্ণনের জন্য এই ঘটনাটা ঘটতে পারে। উচ্চতার ক্রিয়া মানে হলো পৃথিবী, কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত, তাহলে সূত্র নর্মাল এটা জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, এবং এখানে গণতরণতে দিয়ে অনেক কিছু করতে পারো, এটা মাথায় রাখো, যখন শিখিয়ে আসবে তখন আমরা শিখবো। পৃথিবী পৃষ্ঠ হতে উপরে অবস্থিত হলে যারা আর এর সাথে এস যোগ করে দিবা, এই যে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা যদি এইচ, ধরো পাহাড়ে বলতেছে তোমাকে, পাহাড়ের উচ্চতা হলো এইচ, তাহলে জিএম ডিভাইড বাই আর স্কোয়ারের জায়গায়, এই যে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ারের জায়গায় তুমি আর প্লাস এইচ স্কোয়ার লিখে দিবা, তাই না? আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখে দিবা, ওকে। এটা জেনে রাখো। আমরা মূল সূত্র লাগবে এটা, ইনফিনিটি স্টার, এই সূত্রটা, হ্যাঁ আমরা বারবার সিকিউতে গিয়ে প্রয়োগ করব।
তোমরা এখনই নোট করতে পারো, কিংবা যখন সিকিউ করবো তখনও চাইলে নোট করতে পারো, যে জি এর সূত্র হচ্ছে মূলত কোনো স্থান থেকে যখন উপরে হবে তখন জি ইন্টু 1 - 2h ডিভাইড বাই আর। আর মানে হলো পৃথিবী ব্যাসার্ধ, জি মানে হলো নর্মাল জি 9.8, আর এইচ মানে হলো পৃথিবী থেকে কতটুকু উপরে আছে সেটা। ওকে, তো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো আমরা একটা বিষয়ে আসতে পারি, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় অভিকর্ষের মান ততই কমতে থাকে। এই যে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরে আর এর মান যত বাড়তেছে, এখানে যত উপরে উঠতেছ, এই যে তুমি যত উপরে উঠতেছ আর এর মান তত বাড়তেছে না, তো আর এর মান বাড়লে তো তোমার জি কমবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা মাথায় রেখো। ওকে, তবে এটা অলওয়েজ প্রযোজ্য করবো না, আমরা অনেক সময় আমরা একটু বেশ কম দেখবো। খেয়াল করো, কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যদি নিচে, এখন তুমি কি করলা, পাহাড়ে না ওঠে কি করলা, মাটি খোঁড়া শুরু করলা, মাটি করে মাটির খনি তৈরি করতেছ। মাটির খনি তৈরি করার সময় তুমি মাটির নিচে চলে যাচ্ছ না, তখন পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাচ্ছ না, তখন ঘটনা কী হবে, তখন অভিকর্ষ ত্বরণের জন্য আমরা সূত্র ইউজ করবো যে এটা, এই যে এটা জি এইচ প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - h ডিভাইডেড বাই আর। তাহলে আগে কি ছিল, জি ইন্টু 1 - 2h ডিভাইডেড বাই আর, আর এখন 1 - h ডিভাইডেড বাই আর। তাহলে যখন মাটি থেকে উপরে উঠবা, ভূপৃষ্ঠ থেকে যখন তুমি উপরে উঠবা তখন সূত্র দিবা যে এটা 2h, আর যখন তুমি ভূপৃষ্ঠ থেকে মাটি করে নিচে যাইতে থাকবা তখন সূত্র দিবা যে এটা, যখন জি বের করতে বলবে প্রশ্নে। ঠিক আছে, এটাই। তাহলে পৃথিবীর যত গভীরে যাওয়া যাবে অভিকর্ষের মান ততই কমতে থাকবে। তাহলে এখানে আবার দেখো না, আর মাইনাস আর একটা ফর্ম চলে আসছে না, সুতরাং এখানে আমাদের সেম ঘটনা করবে। আর এইচ এর মান যত বাড়বে আর এইচ এর মান তত কমতে থাকবে। ঠিক আছে, এই যে এইচ এর মান যত বাড়বে আর এইচ এর মান আর মাইনাস এইচ এর মান তত কমতে থাকবে, ফলে আমাদের ঠিকই কমবে। তাহলে একটা সিনারিতে তুমি আসো, সেটা হলো এটা, পৃথিবী ভূপৃষ্ঠ থেকে তুমি উপরে যাও কিংবা নিচে যাও, জি এর মান কমতে থাকবে। পৃথিবী পৃষ্ঠে এই জি এর মান সর্বোচ্চ 9.8, যেটা আমরা পড়ি। ঠিক আছে, আর কোথায় সর্বোচ্চ বললে এটা বলবো যে মেরু অঞ্চলে 9.83, কোথায় সর্বনিম্ন বললে পৃথিবী পৃষ্ঠে 9.78 বিষুবীয় অঞ্চলে, মানে মাঝখানে। ওকে, এভাবে করে মনে রাখবে। তাহলে পৃথিবী থেকে তুমি উপরে যাও কিংবা নিচে যাও, জি এর মান কমতে থাকবে। কোথায় সর্বোচ্চ, পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ জি এর মান, আর কেন্দ্রে গেলে জি এর মান 0, মনে রাখবা। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, 0। মেডিকেল পরীক্ষা আসছে এটা, এই যে এখানে আছে, এই যে মেডিকেল আসছে, ডেন্টালে আসছে এটা। তাহলে ভূপৃষ্ঠ থেকে জি এর মান কমে, পৃথিবীর অভ্যন্তরে গেলেও জি এর মান কমে। পৃথিবীর কেন্দ্রে কোনো আকর্ষণ নাই, তাই পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, কোনো বস্তুর ওজনও নাই, সুতরাং ভূপৃষ্ঠে জি এর মান বেশি, কেন্দ্রে 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। ওকে, এগুলো আমাদের জানতে হবে। অক্ষাংশ ক্রিয়ার জন্য আমরা এখানে পৃথিবীর ব্যাসার্ধটা চিন্তা করি। পৃথিবীর মেরু ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় ব্যাসার্ধে প্রায় 22 কিলোমিটার বেশি। নিরক্ষীয় রেখাটা এটা হচ্ছে বিষুবীয় রেখাটা বলতেছে 22 কিলোমিটার বেশি। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর দৈর্ঘ্য বেসার মধ্যে সর্বোচ্চ। তাহলে এটুকু মনে রাখিও, মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। মেরু মানে এই যে এটা বললাম, এই বরাবরে, মানে মাঝখান বরাবর কি বিষুব অঞ্চল, আর এই যে এই মেরু, এগুলো কি মেরু, এটা উত্তর দিকে আছে উত্তর মেরু, এটা দক্ষিণ দিকে আছে দক্ষিণ মেরু। ঠিক আছে, তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার এখানে মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। পৃথিবী ঘূর্ণনের জন্য হয়ে থাকে, ঘূর্ণনের জন্য এগুলো একটু রিডিং দিবা তোমরা, আমি সূত্রটা বলে দিচ্ছি শুধু। এই সূত্রটা আমরা প্রয়োগ করবো হয়তো বা সিকিউতে। ঠিক আছে, আমরা মানে তো হয়, এগুলো আমরা সিকিউতে দেখবো। তো পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দরুন জি এর মান পরিবর্তিত হয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুবীয় অঞ্চলে নিরক্ষরেখা জি এর মান সর্বনিম্ন, দুটি মেরুতে সর্বোচ্চ হয়। এগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, রিডিং দিও। মহাকর্ষীয় ক্ষেত্র, কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে মহাকর্ষীয় বলের প্রভাবটা বজায় থাকে, অর্থাৎ কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। মানে একটা বিন্দু চারদিকে যে এরিয়া জুড়ে মহাকর্ষীয় বলটা বজায় থাকে, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য,
মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একটা একবার বস্তু স্থাপন করলে ওই ভরের উপর যে বল ক্রিয়া করে। ধরো এটা হচ্ছে যে আমাদের একটা মহাকর্ষীয় একটা বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র। এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি তুমি একটা বিন্দু নিয়ে আসো, তাহলে এটা একক যে বল লাভ করবে এটা, হ্যাঁ, ওই বিন্দু স্থাপন করলে যে বল লাভ করে এটা, ওইটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের বস্তু স্থাপন করলে যে বল লাভ করবে এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। খুবই সহজ সহজ সংজ্ঞা এগুলো। মাত্রাকক পড়বা নিউটন পার কেজি, L/2 ত্বরণের মতো। এই যে ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের একক একই, ঠিক আছে। মহাকর্ষীয় বিভব, ওই যে যেমনটা আমরা বিভবের সংজ্ঞা জানি, অসীম দূরত্ব থেকে, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তো অসীম দূরত্ব, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যে কোনো দূরত্ব অসীম। অসীম দূরত্ব থেকে যদি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু আনতে যে পরিমাণ কাজ সাধিত হয়, তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে যদি কোনো বস্তু এখানে নিয়ে আসো, যে পরিমাণ কাজ করতে হবে, ওটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব, ঠিক আছে। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক হয় এবং এটা একটা স্কেলার রাশি। অসীমে বিভব শূন্য দ্বারা হয়, অসীমে বিভবটা শূন্য। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি বিভব বের করে, এটা হবে ঋণাত্মক, নেগেটিভ। ওকে, এস একক কেজি জুল কেজি ইনভার্স 1, মাত্রা হলে L/2। বিভব পার্থক্য, তাহলে অভিমুখে সরণ হলে বিভব পার্থক্য ঋণাত্মক, আকর্ষণ বলের বিরুদ্ধে সরণ হলে বিভব পার্থক্য ধনাত্মক, ঠিক আছে। এগুলো একটু জাস্ট জেনে রাখবা, আসে না পরীক্ষায় সচরাচর। অসীমে কোনো বস্তুর সর্বোচ্চ বিভব হবে, অসীমে কোনো বস্তুর বিভব সর্বোচ্চ হয়, মানে অসীমে সেটা হচ্ছে যে শূন্য। হ্যাঁ, অসীমে কোনো বস্তুর বিভব কত হয়, শূন্য। এবং অসীমের সর্বোচ্চ মানে হচ্ছে শূন্য, ঠিক আছে। অসীমেই সর্বোচ্চ এবং সর্বোচ্চ মানে হলে শূন্য, ঠিক আছে, কারণ বাকিগুলো নেগেটিভ হয়। এগুলো লাগবে না, কিছু লাগবে না। অভিকর্ষ কেন্দ্র হচ্ছে যে, ধরো আমরা একটা সেন্টার চিন্তা করি সুষম দণ্ডের ক্ষেত্রে, মানে কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, ওজন একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে বস্তুর উপর সর্বদা ক্রিয়া করে, বিন্দু হলো অভিকর্ষ কেন্দ্র। ধরো যে আমি এখানে তো অসংখ্য বিন্দু আছে এই বস্তুর মধ্যে, তাই না। আমি ওই বস্তুর মধ্যে এমন একটা বিন্দু চিন্তা করতেছি জি, যেটাকে ধরো আমি যদি টান দিই সবগুলা বিন্দু চলে আসবে, বা যেটার উপরে এই সকল ভর এখানে মানে প্রযুক্ত হচ্ছে, ওটাই হচ্ছে যে অভিকর্ষ কেন্দ্র, ঠিক আছে। মানে একদম সেন্টার পয়েন্ট, এক কথায় বার কেন্দ্র বলি। তো এখানে বিভিন্ন বিষয় আছে, সেটা হচ্ছে সুষম দণ্ড যে কোনো বস্তুর জন্য অভিকর্ষ কেন্দ্র থাকে সাধারণত মধ্যবিন্দুতে। বৃত্ত, আংটি, এগুলোর জন্য অভিকর্ষ কেন্দ্র থাকে জ্যামিতিক কেন্দ্রে। এই যে একটা বৃত্ত, জ্যামিতিক কেন্দ্রে তুমি অভিকর্ষ কেন্দ্রটা পাবা। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, মানে একটা সামান্তরিক আঁকো, সামান্তরিকের মধ্যে যে কর্ণদ্বয় পাবা, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে যেটা পাবে, এটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। বেলন আকৃতি বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায়, অক্ষের মধ্যবিন্দুতে, ঠিক আছে। বার কেন্দ্র সেম। ধরো যে আমি একটা বস্তু কণার অসংখ্য সমস্ত বারকে একটা মাত্র বিন্দুতে যদি কেন্দ্রীভূত মনে করো, হ্যাঁ, অসংখ্য কণা আছে না একটা বিন্দুতে, সব কেন্দ্র যদি এখানে মনে করো, তাহলে এটা হচ্ছে তার বার কেন্দ্র। পার্থক্যটা পড়ে নিবা। মুক্তিবেগ বিষয়টা একটু ভালো মতো বুঝতে হবে। মুক্তিবেগই আমরা সবচেয়ে বেশি সিকিউতে আলোচনা করব। তোমরা কনসেপ্টটা বুঝো, বাকি সূত্রগুলা সিকিউতে না হয় সলভ করা হবে। মুক্তিবেগ বিষয়টা কি? ভালোভাবে বুঝিও, হ্যাঁ। দেখো, আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, তো আমি পৃথিবী থেকে একটা ঢিল ছুড়লাম, হ্যাঁ, পৃথিবী থেকে একটা ঢিল ছুড়লাম, তাহলে আমরা কি বলি যে এটা যদি আমরা পৃথিবী বলে, পৃথিবীর পৃষ্ঠে আমরা আসি, তাই না, পৃথিবীর পৃষ্ঠে আসি। তো এই পৃথিবীর পৃষ্ঠ আমাদেরকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই জন্য আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে সবসময় সেন্ট্রালাইজড হয়ে থাকি, তাই না, মানে গ্র্যাভিটি কাজ করে। তো আমরা ধরো যে গ্র্যাভিটির বিপরীতে বল দিলাম, আমি একটা পাথর নিলাম হাতে, পাথর নিয়ে এটাকে নিক্ষেপ করলাম আকাশের দিকে, সোজা আকাশের দিকে নিক্ষেপ করলাম, একদম যেমনটা রকেট একদম এই বরাবরে উড়ে যায় না, সেমভাবে আর কি। তো আমি ধরো এত বেশি জোরে এটাকে আঘাত করলাম, এত বেশি ব্যাগে আমি পাথরটাকে নিক্ষেপ করলাম, যে আমাদের যে মহাকর্ষ বল আছে না, এখানে অভিকর্ষ বল আছে না,
অভিকর্ষ বলকে সে কাটিয়ে তোমার মহাশূন্য চলে গেল, অভিকর্ষ বলকে সে কাটিয়ে মহাশূন্যে চলে গেল, মানে কথায় সে পৃথিবীর বাইরে চলে গেল, পৃথিবী নামক একটা যে গ্রহ, এই গ্রহের বাইরে চলে গেল। তাইলে এই একটা আমি যে বললাম তোমাকে, আমি একটা নির্দিষ্ট ব্যাগে পাথরটাকে নিক্ষেপ করলাম, একটা মিনিমাম ভ্যালু আছে, একটা মিনিমাম ভ্যালু আছে, যে ভ্যালুর উপরে যদি তুমি কোনো কিছুকে নিক্ষেপ করো তাহলে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা আজীবনের জন্য পৃথিবীর বাইরে চলে যাবে এবং এরকম উপগ্রহ এরকম পৃথিবীর মতো সে নিজে একটা গ্রহে পরিণত হয়ে এরকম ঘুরতে ঘুরতে থাকবে সূর্যকে কেন্দ্র করে, ঠিক আছে? এবং অনেক সময় সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরলে আমরা তাকে কি বলি? উপগ্রহ বলি। ওকে, চাঁদ যেমন একটা উপগ্রহ, মানে সে চাঁদের মতো হয়ে যাবে তখন। তো এখানে আমাদের কিছু ব্যাগের মান দেওয়া আছে, আমি যদি এখানে এটা বলি যে পৃথিবীর মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ অনেকগুলো এককে বলা যায়। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে যে 7 মাইল পার সেন্টিমিটার, বা এককে বললে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ধরো আমার এখানে আমার একটা পাথর নিলাম হাতে, আমি ওই পাথরটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, হ্যাঁ, বা এর চাইতে বেশি বেগে নিক্ষেপ করলাম, তাহলে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা জীবনের জন্য চলে যাবে এবং এরকম এরকম করে ঘুরতে থাকবে, উপগ্রহ পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? উপগ্রহে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা বলি যে উপগ্রহ নিক্ষেপণ করা হচ্ছে, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু 1 নক্ষত্র নিক্ষেপ করা হয়েছিল কত সালে? 2018 মনে হয়। তো তখন মূলত কী হয়েছিল, এই যে 11.2 বা তার চাইতে বেশি ভাগ এগুলোকে আমাদের তোমার নিক্ষেপ করা হয়েছিল, ওগুলো ভূপৃষ্ঠে উপগ্রহে পরিণত হয়ে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে আসে এরকম, ঠিক আছে? এই ঘটনাটা ঘটছিল মূলত। তো এখন তাহলে মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হলো যে ন্যূনতম ব্যাগ, যে ন্যূনতম ব্যাগে তুমি কোনো বস্তুকে নিক্ষিপ্ত করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, ওটাই হচ্ছে মুক্তিবেগ, ঠিক আছে? তো আমি যদি বলি 11.1টা কি মুক্তিবেগ? না, 11.1কে নিক্ষেপ করলে এটা কিন্তু পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীর মুক্তিবেগ এটা ফিক্সড 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মুখস্থ করে এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড ফিক্সড। এই 11.2 কিংবা এর চাইতে বেশি বেগে তুমি যদি কোনো কিছুকে নিক্ষিপ্ত করো তাহলে সেটা পৃথিবীতে আর ফিরে আসবে না, এবং মুক্তিবেগ হলো 11.2। তুমি যদি 11.3 বলো, এটা কি মুক্তিবেগ? না, কারণ মিনিমাম ভ্যালু তো 11.2, 11.2 হচ্ছে একটা ন্যূনতম মান, যে ন্যূনতম মানে এটাকে নিক্ষেপ করলে আবার পৃথিবীতে ফিরে আসবে না। ওকে, তাহলে একটা ন্যূনতম মান যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না। তাহলে সর্বাপেক্ষ কম বেগে যে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলা হয়। ওকে, মুক্তিবেগের মান নির্ণয় আমরা অনেকগুলো সূত্র শিখবো, সবচেয়ে বেশি আসবে এটা √2gr। হ্যাঁ, এর বাইরে যা সূত্র লাগবে সিকি করার সময় দেখবা। এখন আমরা উপগ্রহ তো বুঝছি, উপগ্রহ মানে কি? যে মুক্তিবেগে কোনো বস্তুকে নিক্ষেপ করতে হবে। তাহলে যদি এরকম হয়, তুমি এই যে ব্যাগ দিচ্ছ, ঠিক আছে, তবে ব্যাগটা 7.8 কিলোমিটার পার আওয়ার অপেক্ষা কম, তখন কি হবে? মানে মুক্তিবেগের কাছাকাছি না, তখন সে কী করবে? উপবৃত্তাকার পথে সে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, আবার পৃথিবীতে ফিরে আসবে, যদি কোনো বস্তুকে এত বেগে তুমি নিক্ষেপ করতে পারো। আবার যদি 7.88 অপেক্ষা বেশি হয়, তখন বস্তুটি বৃত্তাকার পথে, মানে এটা থেকে যদি কম হয় তাহলে এই ঘটনা ঘটবে, আর যদি 7.88-এর চেয়ে বেশি হয় তখন বৃত্তাকার পথে ঘুরবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আচ্ছা, যদি 7.88 থেকে 11.2 এর মধ্যে দাও, তাহলে সে পৃথিবীকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে ঘুরতে থাকবে, হ্যাঁ, সে নিজেকে মানে এই তোমার উপবৃত্তাকার পথে ঘুরবে আলটিমেটলি। হ্যাঁ, এরপরে যদি 11.2 দাও তাহলে মুক্তিবেগের সমান হয়ে গেল, এখন সে একদম পৃথিবীর পৃষ্ঠ ছেড়ে চলে যাবে এবং পৃথিবীর আকর্ষণ অতিক্রম করে একদম মহাশূন্যে মানে চলে যাবে সে। হ্যাঁ, আর কি। আর মুক্তিবেগের চাইতে যদি বেশি দাও তাহলে পৃথিবীতে ফিরে আসবেই না কখনো, ঠিক আছে? এই আর কি, এইগুলো মনে রাখি একটু, মাঝে মধ্যে সিকিউতে দেয়, এগুলো শাহজাহান তপন স্যারের বইয়ে নাই, তোমাদের ইসাক স্যারের বইয়ে আছে, মেডিকেলেও আসে। এই মোটামুটি আমাদের মুক্তিবেগ নিয়ে এতটুকু আলোচনা। এরপরে আমাদের এখানে অনেকগুলো রিডিং পড়া আছে, যেগুলো তোমরা পড়বে, আমি কিছু কনসেপ্ট বুঝিয়ে দিই। ভূ স্থির উপগ্রহ তোমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি এটা বলে দিই। দেখো নামটা দেখো, ভূ স্থির উপগ্রহ। ভূ মানে হলো পৃথিবী, স্থির মানে হলো পৃথিবী থেকে স্থির, উপগ্রহ তো বুঝছো। তাহলে ধরো আমি পৃথিবী থেকে একটা উপগ্রহ পাঠালাম, ধরো এটা হচ্ছে যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহটা পাঠাইলাম। তো দেখো পৃথিবী কিন্তু নিজকে চারপাশে এরকম করে ঘুরতেছে, তাই না? এটাকে আমরা কি বলি? তোমার পৃথিবীর আহ্নিক গতি 24 ঘন্টা, তার সময়কাল কত? 24 ঘন্টায় পৃথিবীর আহ্নিক গতি হয়। এখন
আমি যদি যে উপগ্রহটা পাঠাইলাম সেটাও কিরকম পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে, তাই না? এবং এটার পর্যায়কালও যদি 24 ঘন্টা হয়, তাহলে পৃথিবী থেকে দেখা যাবে এই উপগ্রহটা আসলে ঘুরছেই না। এই উপগ্রহটা মনে হবে যেন স্থির। ধরো তুমি এবং তোমার বন্ধু দুজনেই একই গাড়িতে উপস্থিত আছো, একই গাড়িতে বসে আছো, একই ট্রেনে বসে আছো। তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে মনে হবে স্থির, তুমিও তোমার বন্ধুকে দেখবা যে স্থির, কিন্তু তোমরা দুজনেই কিন্তু গতিশীল ট্রেনে যেহেতু চলতেছে। সেমভাবে এখানেও হয়, পৃথিবী যেই বেগে গতিশীল, যে সময়কাল পৃথিবীর, উপগ্রহটাও সেম সময়কাল নিয়ে ঘুরছে, ডিউরেশন একই, যার জন্য পৃথিবী থেকে যে কোনো আমাদের উপগ্রহটাকে মনে হয় যেন স্থির। এই জন্য এটার নাম বলা হয়েছে কি, ভূ স্থির উপগ্রহ। তাহলে আমাদের যদি সিকিউতে আসে যে ভূ স্থির উপগ্রহ কিনা প্রমাণ করতে, আমরা কি করব, শুধু পর্যায়কাল বের করব। পর্যায়কাল বের করে দেখবো যে T=24 আওয়ার কিনা, তাহলে বলে দেবো ভূ স্থির উপগ্রহ। বাকিগুলো তোমরা পড়তে পারবে, রিডিং দিও, ঠিক আছে? এই এতটুকু বলো, সব কিছু বোঝা গেছে কিনা? এগুলো একটু পড়িও, ভূ-স্থির উপগ্রহের ব্যবহার, এগুলো খুবই সহজ, বুঝবা, পড়লেই বুঝবা, এই জন্য পড়াচ্ছি না। বুঝছো কিনা বলো? নাহিমা বোঝা গেছে? জি। সৌরভ? স্যার আমি তো এখন ক্লাসে ছিলাম না।